নাই নাই বলে করোনা খাই খাই। নাই, নাই মানে নাই, নাই হয়ে গেছে। নাই আসলে কি জিনিস? নাই নাই করে করোনা খাই খাই, খুঁজিয়া দেখো পেয়ে যাবে সদাই। আমরা যে বলি নাই, আসলে কি কিছু নাই হয়? মানে একেবারে ভ্যানিশ হয়ে যায় কিছু? নাই নাই বলে করোনা খাই খাই, খুঁজিয়া দেখো পেয়ে যাবে সদাই। নাই 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 নাই। কি নাই মানে কি? এই যে কোক, অল্প একটু আছে, একটু খাই। এই কোকটা এক সময় ভরা ছিল, এখন তো খাইতে খাইতে প্রায় শেষের দিকে। তো এটা কোথায় গেল? নাই হয়ে গেল, মুখ দিয়ে খাইলাম, পেটের ভিতর ঢুকে গেছে। তাই বলে কি এটাকে বলা যাবে যে এটা নাই? আর সাথে সাথে আরেকটা জিনিস বলা দরকার। যে এই যে খাইলাম, আমি খাইলে তো একটু খালি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। তাহলে এই বোতলের অর্ধেকে কোক ভরা, এভাবে বলতে হবে যে বোতলে অর্ধেক কোক আছে। এভাবে বললে হবে, নাকি বলতে হবে যে বোতলে অর্ধেক কোক নাই? এটা তো বোঝার বিষয়। বোঝার তেমন বিষয় না, এখানে তর্কের বিষয় আর কি। তর্ক তো করলে অনেক পদের তর্ক করা যায়। তর্কের তো আর কোনো সাবজেক্টের অভাব নেই। তো জন্য আমাদের যে জিনিসটা আছে আমাদের মানুষের ভিতরে, বিশ্ববাসী যারা, পৃথিবীতে যারা বসবাস করে মানুষ, তাদের একটা চরিত্র হচ্ছে, চরিত্রে একটা না একটা চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার কাছে আহ, নাই একটা প্রধান অনুভূতি। নাই, নাই মানে একটা শিশু যখন জন্ম নেয়, তখন সে তার মায়ের গর্ভ থেকে সে যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীর আলো বাতাস দেখে, সে প্রথমেই একটা নাইয়ের মধ্যে পড়ে যায়। সে যে জায়গাটার মধ্যে ছিল, যেখান থেকে তার চোখ দিয়ে দেখা লাগতো না, মুখ দিয়ে খাওয়া লাগতো না, তার অটোমেটিকলি তার নাভির সাথে সংযোগ ছিল, খাওয়া হয়ে যেত, নিরাপদ একটা জায়গা তার ছিল। সে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই একটা ওই পরিবেশ থেকে একটা আলাদা পরিবেশ, যে পরিবেশে ছিল সেখান থেকে একটা আলাদা পরিবেশে চলে আসে, যে যে পরিবেশটা খুব দুর্মর গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এরকম একটা মানে বিশেষ করে মানুষের জীবনযাপনের জন্য কঠিন একটা পরিবেশের মধ্যে সে এসে আবির্ভূত হয়। তো সে নাই দিয়ে শুরু করলো। সে মায়ের যে গর্ভে ছিল, সেখান থেকে সে বিচ্যুত হলো, সেখান থেকে সে দ্বিতীয় পর্যায়ে সে আসলো। অর্থাৎ সে তার প্রথম পর্যায়টা সে হারালো, হারানো দিয়ে শুরু। এরপরে তার, সে যদি ভূমিষ্ঠ হওয়ার পরেই তাকে কাঁদতে হবে। অধিকাংশ শিশুই কাঁদে না, তো একটু তাকে পিঠে একটু থাপড় টাপড় দিলে কাঁদে। আবার অনেক শিশু কাঁদেও, অধিকাংশ না, অধিকাংশ শিশু কাঁদে। যারা যদি না কাঁদে তাহলে তাকে থাপড় টাপড় দিয়ে পিঠের মধ্যে একটু ছোট ছোট করে আঘাত করলে সে কাঁদে। তো এইভাবে তার তৈরি হলো। এরপরে তার খাবার নাই, খাবার আছে, তার তো নাড়ি কেটে দেওয়া হয়। এরপরে চলে যায় মায়ের স্তনে, তার খাবার চলে যায়। তারপরে তার মাকে তার খাবার দিতে হয়। এই যে ধীরে ধীরে শুরু হলো নাইয়ের কারখানা। পৃথিবীটা আসলে মানুষের জন্য একটা নাইয়ের কারখানা। এই কারখানায় কাউকে পাওয়া যাবে না যে আশির মধ্যে আছে। জোর করে তো থাকা যায় আশির মধ্যে। যেমন ভালো আছি, ভালো ভালো আছি নিয়েও আমার একটা কবিতা আছে। ভালো আছি
খুব ভালো আছি। ভালো থাকতে এখন শুধু পরিমিত, পুষ্টিকর, সুস্বাদু খাদ্য প্রয়োজন। ভালো থাকতে এখন আর তোমাকে প্রয়োজন নেই। এই আমরা সবসময় বলি না ভালো আছি? আসলে কি আমরা ভালো আছি? না এটা একটা কথার কথা বলি যে ভালো আছি। তো ভালোটা আসলে কি ভালো না ভালো আর মন্দ মিশিয়ে ভালো? মন্দ আর ভালো মিশিয়ে ভালো? এটা তো অবশ্যই এটা যারা চিন্তাশীল মানুষ তারা চিন্তা করবে যে ভালো আর মন্দটা কি? নাই আর আছে এই জিনিসটা কি? তো স্থায়ীভাবে যে জিনিসটা পৃথিবীতে আসে সেটা হলো সেটা আছে অক্সিজেন আছে, এখানে কার্বন আছে, অ্যামোনো অ্যাসিড আছে এবং বিভিন্ন ধরনের পদার্থ আছে, অ্যাসিড আছে, বিভিন্ন ধরনের গ্যাস আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। এরকম মানুষ বসবাস করতে পারে এরকম একটা পরিবেশ আছে, কিন্তু সেই পরিবেশটা অত্যন্ত কঠিন। একটা সাধারণ একটা প্রাণীর যখন কোনো পশু পাখির যখন কোনো সন্তান হয় কিংবা মাছের কিংবা কোনো হরিণের কিংবা কোনো গরু ছাগলের কুকুরের বিড়ালের যখন কোনো বাচ্চা হয় তখন সেই বাচ্চা সে অনেক বাচ্চা আছে মায়ের দুধ খায়, আবার অনেক বাচ্চা আছে দুধ খাওয়া লাগে না, অন্য কিছু খায়, অন্য স্বাভাবিক খাবার খেয়ে খেয়ে সে বড় হয়। কিন্তু মানুষ বাদে প্রাণী জগতের অন্যান্য যে সমস্ত প্রাণী আছে সেই সমস্ত প্রাণী মানুষের জন্য যতটা কঠিন অতটা অতটা কঠিন আসলে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে না। দেখবেন একটা কুকুর সারাদিন মানে যে বাইরের কুকুর আর কি, বেয়ারিশ যেটাকে আমরা বলি, বেয়ারিশ একটা একটা বিড়াল সারাদিন সে বাইরে থাকতেছে, কাদার মধ্যে থাকতেছে, ময়লার মধ্যে থাকতেছে, ময়লার মধ্যে থেকে খাবার বের করে খেতেছে, কিন্তু তার শরীরে একটা ময়লার কণা পাবেন না, চকচক করে। একটা কাকের গায়ের রঙের যে কালোর যে সৌন্দর্য, সে যেভাবে তার শরীরটাকে নিখুঁত করে রাখে, ওরকম কি মানুষের দ্বারা সম্ভব ছিল? মানুষ কি ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারতো? একটা কুকুর, একটা বিড়াল, একটা শূকর, একটা গন্ডার, একটা মহিষ যেভাবে সারভাইভ করে সেভাবে কি মানুষ সারভাইভ করতে পারতো? প্রশ্নই ওঠে না। এমনিতেই যারা পাহাড়ে কিংবা বাগানের জঙ্গলে এখনো কিছু মানুষ বসবাস করে তাদেরকে এমনি দেখলে পরেই তাদেরকে একেবারে জঙ্গলির চাইতেও জঙ্গলি মনে হয়, একটা প্রাণীদের চাইতেও কদাকার কুৎসিত তাদের মনে হয়। তারা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকতে পারে না, হাতের চাড়ি কাটতে পারে না, চুল কাটতে পারে না, তাদের গায়ের চামড়ার উপরে এক ধরনের প্রলেপ লেগে যায়। কারণ সে তো স্বাভাবিক জীবনের যে আমরা যে পরিচ্ছন্নতা করি, আমরা যেভাবে আমরা সামাজিক জীবনে যে মানে এই আপাত ভদ্র জীবনে যেভাবে আমরা বসবাস করি, তাতে একজন জঙ্গলি মানুষ আছে এখনো পৃথিবীতে। অনেক মানুষ পাহাড়ে মরুভূমিতে জঙ্গলে এখনো বাস করে। তাদের যে তাদের শরীরের যে আকৃতি, তাদের চুল জটা ধরে যায়, তাদের চামড়ার উপরে এক ধরনের রং পড়ে যায়, সেদলে পড়ে যায়। কিন্তু দেখেন এই ক্ষেত্রে যদি একটা কুকুর কিংবা একটা শেয়াল আছে বাগানের মধ্যে থাকে গর্তের মধ্যে, কিন্তু তার শরীর দেখবেন চকচক চকচক করে। অর্থাৎ এই মর্ত্যভূমিটা মানুষের জন্য একটা নাই 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 নাই। এখন যেটা আমাদের হয়েছে সেটা হলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেক্ষাপটে একটু যদি ধরি, তাহলে একজন প্রধানমন্ত্রী ছিল। এখন কিন্তু আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী নাই। যদিও রাষ্ট্রপতি শাসিত সরকার না, তবুও এখন রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতেছেন। আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত দুর্দণ্ড প্রতাপে দীর্ঘদিন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি ছিলেন আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তো তার পরিবারকে তো নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যা হওয়ার পরে উনি ছিলেন না দেশে, তাই উনি আর ওনার বোন শেখ রেহানা বেঁচে গেছে।
উনি দেশে ছিলেন না, তাই বেঁচে গেছে। তার মধ্যে যদি থাকতেন তাহলে নাই বলে এখানে বঙ্গবন্ধু পরিবারটা টিকে গেল। অর্থাৎ ওনারা দুজন ছিলেন না বলেই ওনারা হত্যার শিকার হন নাই, নাই। তারপর উনি আসলেন, তারপর উনি দেশ শাসন করলেন। দেশ শাসন তো যেভাবে যা করলো, এবং আমাদের ছাত্র জনগণের যে আন্দোলন, সেই আন্দোলন তারা সফল হলো। তারা রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো। স্বাধীন করার প্রশ্ন আসতেছে এই জন্যে, কারণ শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি সুচিন্তিতভাবে রাষ্ট্রের জনগণের কল্যাণের ক্ষেত্রে, অধিকাংশ মানুষের কল্যাণের ক্ষেত্রে তিনি তার কাজগুলো তিনি করতে পারেন নাই। অধিকাংশ মানুষ তার এই শাসনকে মেনে নেয় নাই। মেনে না নেওয়ার নানা কারণ আছে। তিনি তার ভেতরে যেটা ছিল সেটা তো অবশ্যই স্বজনপ্রীতি, দলপ্রীতি, এটা মানুষের মধ্যে থাকবেই। তারপরে আঞ্চলিকতা, এটা তো মানুষের মধ্যে থাকবেই। ওনার মধ্যে অসম্ভব তীব্রভাবে এটা ছিল। যদিও আমি ওনার এলাকার মানুষ, আমি তো আমার বাড়ি ফরিদপুর, ওনার বাড়ি গোপালগঞ্জ। ফরিদপুর একসময় বৃহত্তর একই অঞ্চল ছিল, এখনও একই অঞ্চলই। এক্ষেত্রে ওনার ওনার পক্ষে কথা বলার আমার যথেষ্ট কারণ আছে। আমি বলতেই পারি ওনার পক্ষে অনেক কিছু আছে যেটা উনি করছেন। উনি অনেক কিছু ভালোই করছেন, কিন্তু অধিকাংশ নাগরিকের ক্ষেত্রে, অধিকাংশ নাগরিক যেটা পছন্দ করে, অধিকাংশ নাগরিকের যাতে উপকার হয়, অধিকাংশ নাগরিক যাতে সন্তুষ্ট থাকে শাসকের উপরে, যা যা করলে উনি তা তা করতে পারেন নাই, নাই, নাই। তাহলে উনি করতে পারেন না। উনি কী করছেন? উনি করছেন গণতন্ত্র কম, উন্নয়ন বেশি। সবাই জানে, সবাই এক বাক্যে স্বীকার করবে যে উনি কোনো নির্বাচন, ওনার সরকারের আমলে যে নির্বাচন হয়েছে, এটা 1%ও সঠিক হয়নি। অর্থাৎ 100 জন ভোটারের মধ্যে একজনও হাজির হয়নি। এমন এমন ভোট কেন্দ্র আছে যেখানে দিনের ভোটটা রাতে হয়েছে। এটা সত্যি, এটার মধ্যে কোনো ভুল নাই। এটা আসলে সত্যি। এই অধিক উন্নয়ন, অল্প গণতন্ত্র, এই ধারাটা উনি করছেন। এটা উনি নাও করতে পারতেন। উনি মেট্রো রেল করছেন। মেট্রো রেল একটা কী জিনিস? লোহা লক্কর, ইট বালু পাথর দিয়ে বানাইছে। বিদেশি কোনো প্রযুক্তি আনছে, আইনা ওইটারে এই জায়গা থেকে ওই জায়গা যাওয়ার জন্য উপর দিয়ে রাস্তা বানাইছে, রেল লাইন বানাইছে। সে রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে। এটা হলো মেট্রো রেল। টানেল করছে, সমুদ্রের নিচে দিয়ে টানেল করছে। ওই মাটি খোঁড়ার একটা এক ধরনের মেশিন আছে, অনেক বড়। আজান দিছে, একটু পশ দিয়ে রাখি। এই দীর্ঘ সময় কথা বলার এই একটা সমস্যা, সেটা হলো আজান দেয় কিংবা কল আসে কিংবা দেখা যায় এগুলো হয় আর কি। তো এর ভিতর দিয়েই মানে কথা বলতে হবে, কারণ চতুর্পাশ দিয়ে এত বেশি মসজিদ আছে যে মসজিদে একটার পর একটা আজান হইতে থাকবে। মানে একসাথে যে শুরু হবে একসাথে শেষ হবে বিষয়টা এরকম না। ওই মসজিদে প্রায় শেষ হয়, এই মসজিদে শুরু হয়। আর এখন তো মানে মসজিদ আমাদের যেহেতু মুসলিম অধ্যুষিত আমাদের বাংলাদেশ, ঢাকা শহর, সব শহরই, সেহেতু আমাদের অনেক বেশি মসজিদ। এই মসজিদের যে যারা নামাজ পড়ে তাদের আজান দিয়ে তাদেরকে ডাকে, আল্লাহর পথে আসো। এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা এটা অত্যন্ত জোরে এই শব্দটা হয়। এই শব্দটা অত্যন্ত জোরে হয়। এই জোরে শব্দটাকে স্বাস্থ্যের জন্যে, কানের জন্যে, পরিবেশের জন্যে এবং আমাদের ধর্মের জন্যও অবশ্যই খারাপ। এটা তো পরিষ্কার স্বীকার করতে হবে যে অত্যাধিক সাউন্ড দিয়ে আপনি আজান দিবেন, একটার পর একটা আজান দিবেন, একই জায়গায় অনেকগুলো মসজিদ আসবে, তো এটা তো খারাপই। এটাকে সহনশীল পর্যায়ে এই আজানটাকে রাখতে হবে। কিন্তু আমাদের যেহেতু আমরা যেহেতু মুসলমান, আমাদের ধর্মীয় অনুভূতিতে এটা কখনোই এটাকে খুব বেশি নেগেটিভ দেখি না আমরা। কিন্তু বিষয়টা হচ্ছে খারাপ, যেখানে যদি এরকম থাকতো যে আমাদের ধর্মে আছে যে সাউন্ড দিয়ে সাউন্ড গ্রেনেড মারতে হবে,
আজানের সময়। এরকম তো আমাদের ধর্মে নাই। আমাদের ধর্মে ডাকার কথা আছে। মানুষকে নামাজের জন্য ডাকার কথা আছে, ধর্মের জন্য ডাকার কথা আছে, আল্লাহকে প্রশংসা করার কথা আছে। অবশ্যই এটা আমরা পালন করব। আর একটা সময় তো মানুষের কণ্ঠে এত জোর ছিল যে এক গ্রাম থেকে আরেক গ্রামে আজানের শব্দ শোনা যেত। সেটা ছিল একটা সুমধুর শব্দ, সুমধুর আজানের শব্দ। আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে যে আজানের শব্দটা আছে সুন্দর, সুমধুর, কিন্তু এর যে মানে সাউন্ডের পরিমাণ যে বেশি, মানে কর্ণকুহরে যে এটা যে ডিস্টার্ব করে, এটা তো সহজ হিসাব, এটা তো না বোঝার কোনো কারণ নেই। একটা শিশু যার উপরে নামাজ ফরজ হয় নাই, সেই শিশুটার কী অবস্থা হবে এই আজানের শব্দের ফলে? সেটা তো ক্ষতি হবে তার। একজন অসুস্থ মানুষ, তার জন্য কী অবস্থা হবে, এটা তো ভাবার বিষয় আছে। ভাবার বিষয় না, এটাকে পরিষ্কারভাবে দেখলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ কিভাবে করব? এই যে নিয়ন্ত্রণ কিভাবে করবে, এই জিনিসটাকে আমি এই নাইয়ের সাথে আনি। এই শেখ হাসিনা যে এখন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, এর কারণ কি? কারণ হচ্ছে যে সে তার অপরাধগুলো জনগণ পছন্দ করে না, এরকম কাজগুলো একটার পর একটা এত বেশি করতেছিল যে এক পর্যায়ে সে বলছে যে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সে পালায় না, সে তার কথা রাখছে। সে পালায় নাই, তাকে তাড়ায় দেওয়া হয়েছে। জনগণ এত বেশি ক্ষুব্ধ হয়েছে, তাকে তাড়ায় দিছে। এরকম এই মসজিদের যে আজানের শব্দটা আছে, এই আজানের শব্দটা চতুর্দিকে আরও মসজিদ হবে, অবশ্যই হবে, আমিও চাই হবে। মানুষ কেন দূরে যায় মসজিদে নামাজ পড়বে? তা বাড়ির পাশেই নামাজের জায়গা হলে ভালো। মুসলমান হিসাবে এটা সবাই চাবে, এটা ধর্মীয় উদ্দীপনা আছে। আর এই ব্যাপারে তো আমি তো ধর্মীয় ব্যাপারে অবশ্যই আমি কিছু কথা বলারও অধিকার রাখি, কারণ আমি ধর্মীয় বিষয়েও কিছু পড়ালেখা আমার আছে, এবং আমার 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 সার্টিফিকেটও আছে। আমি ইসলামী শিক্ষার আমার সময়ের শ্রেষ্ঠ ছাত্র হিসাবে আমি আমার ক্লাসে, আমাদের ইসলামী শিক্ষা ছিল এসএসসিতে, আমি আমার সময়ের সবচাইতে বেশি নাম্বার, লেটার মার্ক অর্থাৎ 83 নাম্বার পাওয়া একজন ছাত্র। তারপর এটা তো গেল আমার কিশোরকালে, তাহলে যৌবনে থেকে যে শুরু করছি আমি আমি এই ইসলাম নিয়ে গবেষণা, যেহেতু আমি ধর্মীয় বিষয়ে সবার চাইতে বেশি নাম্বার পেলাম, লেটার মার্ক পেলাম, সেহেতু এই বিষয়ে আমার আগ্রহ অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে, ফুটন্ত পর্যায়ে ছিল। সেহেতু আমি ব্যাপারে ব্যাপক পড়ালেখা করছি। আর সৈয়দ মানুষ স্বাভাবিকভাবেই, আমি যতই ইতিহাস যতই বলুক যে আমাদের এই অঞ্চলের মানুষ, আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছি, কিংবা অন্য ধর্ম জাতিগোষ্ঠী থেকে আমরা পিরাউলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু সেটা আবার প্রযোজ্য হবে না, কারণ আমি সৈয়দ। অবশ্যই আমি স্টেক হোল্ডার, ইসলাম সম্পর্কে বলার অধিকার আমার আছে। এই জন্য আমি একটু বললাম আমার ছাত্র জীবনের কথা। তো শেখ হাসিনার যে পদত্যাগ করে সে যে তাকে যে তাড়াই দেওয়া হলো, সেটা জনগণের যে একটার পর একটা জনগণ অসহিষ্ণু হয়ে উঠলো। এই মসজিদের যে নামাজের যে আজানটা আছে, এটা যখন আরও চারপাশ দিয়ে যখন পরিপূর্ণ আকারে যখন এই মসজিদগুলো তৈরি হয়ে যাবে, তখন যে সাউন্ড দিয়ে যে আজান দেওয়া হবে, তখন সেই সাউন্ডটা সবার জন্যেই বিরক্তিকর হবে, সবার জন্যেই অসহিষ্ণুতার পর্যায়ে নিয়ে যাবে। এখন নিচ্ছে না, এখন কাউকে বিরক্ত করতেছে, কাউকে এই ব্যাপারে আর্থিক সুবিধা দিতেছে। যে আজান দিতেছে সে তো চাকরি করে, যে নামাজ পড়াচ্ছে সে তো চাকরি করে, তার চাকরির জন্য হলেও, ধর্মের জন্য না হলেও, চাকরির জন্য হলেও তার এইটাকে সমর্থন করা দরকার আছে। আর নামাজ পড়ার তো ব্যাপার আছেই। তো যখন এই মসজিদগুলো পূর্ণাঙ্গভাবে বিস্তার লাভ করবে, তখন সবাই বুঝতে পারবে যে এই শব্দটাকে নিয়ন্ত্রণ করা দরকার, একটা নির্দিষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করা দরকার। পৃথিবীর অধিকাংশ উন্নত রাষ্ট্রের মুসলিম কান্ট্রিগুলোতেও আজানের শব্দের
নিয়ন্ত্রণ আছে। শব্দের যে কম বেশি হয়, ভলিউমের কম বেশি হয়, এটার একটা মাত্রা মাপারও একটা যন্ত্র আছে। সেই যে একটা পর্যায়ের বেশি শব্দ তখন হবে না। তো যখন থাকবে, মসজিদগুলো বেশি হবে, তখন শব্দগুলো কম হবে। এখনও হয়তো মসজিদগুলো অনেকে বলবে যে ব্যাঙের ছাতার মতো মসজিদ হয়েছে। যারা বিধর্মী তারা তো এটা বিধর্মী, কিংবা যারা একটু নামাজ টামাজ কম পড়ে, যাদের কানের ডিস্টার্ব বেশি, তারা তো এটা বলবেই যে এটা বিরক্ত লাগতেছে। স্বাভাবিক ব্যাপার যে নামাজ না পড়ে তার জন্য এই আজান বিরক্ত লাগবে। এমনকি যে নামাজ পড়ে, যে আজান দিলে যাবে, তার কাছে ঘড়ি আছে, তার কাছে এখন তো আর ঘড়ি ছাড়া কোনো মানুষ নাই। আগে তো সূর্য দেখে উপরের দিক তাকে দেখতে হইতো, সময় বলা লাগতো। এখন তো আর তা বলা লাগবে না। এখন সেটা হলো যে এই মসজিদগুলো পূর্ণাঙ্গ রূপ লাভ করতে হবে। এখন হয়তো 10টা মসজিদ আছে, তখন 1000 মসজিদ হবে এই অঞ্চলটাতে। তখন 1000 মসজিদ থেকে যখন সাউন্ড দেবে, তখন সবাই বুঝতে পারবে যে এই সাউন্ডটা ঠিক না, সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে। তখন সাউন্ডটাকে নিয়ন্ত্রণ করে দেবে। যেমন এই ঢাকা, অনেকেই বলে ঢাকা বসবাসের অনুপযোগী। বিশেষ করে যারা গ্রামে থাকে, যারা গ্রামে চাকরি বাকরি করে, কিংবা কৃষিকাজ করে, কিংবা যাই করুক, তারা ঢাকা আসলে খুবই তাদের কাছে অসহ্য লাগে। তারা এটাকে মানে ঢাকাকে কোনোরকম এনজয় করতে পারে না। এখানে যে জ্যাম সিস্টেম, একটু বৃষ্টি হলে যে বুক পানি হয়ে যায়, এখানে যে আবহাওয়া, এখানের যে খাবার, এখানে যে দ্রব্য মূল্য, এইখানে যে অত্যাধিক মানুষ, এই সব কিছু, এখানে যে আবর্জনা ময়লা, এই সব কিছু মিলে এটাকে বসবাসের অনুপযোগী মনে করে। এবং পৃথিবীর মধ্যে বসবাসের জন্য নিকৃষ্টতম যে শহরগুলো আছে, পৃথিবীতে নিকৃষ্টতম আবহাওয়ার যে শহরগুলো আছে, ঢাকা শহর অবশ্যই তার মধ্যে অন্যতম সেরা, 1 নম্বরে আছে দীর্ঘদিন। তো এইটার সমাধান কিভাবে হবে? এইটার সমাধান ওই একই প্রক্রিয়া। মসজিদের যেমন আজানের যেমন শব্দ নিয়ন্ত্রণ হবে কখন, যখন অনেকগুলো মসজিদ হবে, মসজিদে যখন পরিপূর্ণ হয়ে যাবে এই এলাকাটা, তখন সবাই বুঝতে পারবে। এখন অধিকাংশ এর পক্ষে থাকবে, কিন্তু যখন সব জায়গায় মসজিদ হয়ে যাবে, তখন সবাই বুঝতে পারবে যে এই শব্দটাকে কমাইতে হবে। এখন এই শব্দটাকে কমাইতে বললে অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, বা তার কাছে কোনো ধর্মই নাই, সে ধর্মই বোঝে না। উনি করতেছে চাকরি, আজান দিতেছে চাকরির আজান, ওই নামাজ পড়াইতেছে চাকরির নামাজ। তো উনি তো চাকরি করে, উনি আল্লাহ কি কারো চাকরি দিয়ে পাঠাইছে দুনিয়াতে? চাকরি দিয়ে তো পাঠায় নাই। তাহলে উনি ওনার কাজ করতেছে। ওনার কাজটা যখন একা করতেছে, এখানে এই হয়তো 5000 কিংবা 2000 1000 মানুষের জন্য একা করতেছে, যখন প্রত্যেকটা মানুষের জন্য 10 জনের জন্য একজন যখন করবে, কিংবা 20 জনের জন্য একজন যখন করবে, তখন অসংখ্য এই ইমাম হবে, অসংখ্য আজান মুয়াজ্জিন হবে। তখন এই সবাই মিলে তখন একটা নিয়ন্ত্রিত নিয়মের মধ্যে আসবে। তেমনি ঢাকা যখন বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হওয়ার পর্যায়ে আসবে, তখন এই শহরটা পরিত্যক্ত হবে। পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত এই শহরকে নির্মল, সুন্দর, বায়ুময়, জলময়, নিঃশ্বাসের উপযোগী করে এই শহরকে গড়ে তোলা খুব কঠিন। একসময় ছিল, এই ঢাকার শহর একসময় বসবাসের জন্য অত্যন্ত উপযোগী ছিল। চারপাশ দিয়ে নদী ছিল, ভিতর দিয়ে নদী ছিল, জালের মতো নদী বিস্তার ছিল। যেহেতু পানি ছিল, সেহেতু এইখানে পানির মধ্যে যে জলজ প্রাণী ছিল। তারপরে ডাঙায় আপনার বন জঙ্গল ছিল, এখানে বন জঙ্গলের প্রাণী ছিল। এই বন জঙ্গলে গাছপালা ছিল, এই গাছপালার উপরে পশু পাখি ছিল, ফল ফলালি ছিল। বায়ুটা অত্যন্ত নির্মল ছিল। এখন নাই, ওই যে সেই নাই নাই বলে করোনা খাই খাই, খুঁজে দেখো পেয়ে যাবে সদাই। নাই বলে করোনা খাই খাই। তো এই নাই এই যে বিষয়টা, এর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে।
নায়িকে আছে কখনোই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে না। আবার যদি আপনি আমার আরেকটা দীর্ঘ কবিতা আছে, সেই কবিতাটার নাম আমার আছে। আমার আছে অনন্ত ঢেউ মেঘলা আকাশ, সকালবেলা দরজাটা খুলেই দেখি সরল তনু তরতাজা ঘাস। এরকম একটা দীর্ঘ লম্বা কবিতা আছে, আমার আছে। আমার কি কি আছে এটা নিয়ে ওইখানে আমি বলছি। আমার আছে মেঠোপথ, আমার আছে নৌকা, আমার আছে জাহাজ, আমার আছে রেল লাইন, আমার আছে সূর্য, আমার আছে মেঘ, এই ফুল ফল পাখি, আমার আছে মা, আমার আছে বাবা, আমার আছে এরকম আমার কি কি আছে এটা নিয়ে বলা। ওটাও একটা কবিতা। এখন এই বয়সে এসে প্রায় 30-40 বছর পরে এই কবিতাগুলো লেখার পরে এসে আমার কাছে এখন মনে হয় যে এই তখন যে আমি এই ভাবনাগুলো ভাবছিলাম, আমি কি এই কথাগুলো এইভাবে বলবো, বলার সময় আমার কবিতাগুলো আমার নিজেরই মনে পড়বে, এইভাবে কি আমার আইডিয়াটা ছিল কিনা? না, কখনোই না। এগুলো আমি কখনো ভাবিও নেই যে এইভাবে ভিডিও করে সাথে সাথে পৃথিবীর মানুষের মধ্যে এটাকে পৌঁছায় দেওয়া যাবে, এটা আমার জন্য একটা ভাবনার বাইরের একটা ব্যাপার ছিল। এত মডার্ন ভাবিনি। তো আমি ভাবতাম যে আমাদের আমি বাল্যকালে যেটা ভাবতাম, আমার বন্ধুরা, আমি আর আমার এক বন্ধু আছে, অনেক বন্ধুই ছিল এই পর্যন্ত আসছিল, কিন্তু তার মধ্যে এই গল্পটা একজন বন্ধুর সাথে আমরা দুজন পরিকল্পনা করতাম। আমাদের বাড়ি ছিল 1 কিলোমিটার দূরে। আমার বাড়ি থেকে আমার ওই বন্ধুর বাড়ি ছিল 1 কিলোমিটার দূরে। তো আমাদের যখন বন্ধুত্বের টান অনুভব করতাম, তখন আমরা এক জায়গায় যেতাম, স্কুলে তো একসাথে হইতামই। তারপরে অনেক সময় স্কুলের পরে বিকালের পরে সন্ধ্যার পরে রাত্রে আমরা আড্ডা মারতাম। আর খুব বাল্য বয়স থেকে একটা ছাড়, আমার ওই বন্ধুও এরকমই ছিল, আমার মতোই এক ধরনের ছিল। সেও বাল্যকাল থেকেই কেন যেন আমার পিতা মাতা আমাকে পড়ালেখা করার জন্য খুব বেশি চাপ কখনো দেয় নাই, এবং আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করে নেই। মানে যখন আমি একেবারে বাল্য বয়স, তখন থেকেই আমি আমার ইচ্ছা মতো পড়ালেখা করতে পারতাম। এবং আমাকে আমার প্রাইভেট টিচার আমি নিজে ঠিক করতাম। আমার প্রাইভেট টিচার আমাকে কে পড়াবো, আমি ওয়ানে আমাকে ভর্তি করে দিয়েছে নিয়ে যে শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়ে। আমি ওইখানে একদিন পড়ছি। তারপরে আমি মানে ক্লাস 1-এ পড়ি, তখনই আমি স্কুল পরিবর্তন করছি, আমি নিজে একা। আমাকে কারো জায়গায় দিয়ে আসতে হয়নি স্কুলে। কিন্তু আমাকে আমি যখন দ্বিতীয়বার যখন স্কুল পাল্টালাম, হাসামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন ভর্তি হলাম, তখন আমার আব্বা আমার সাথে আসছিলেন। আসার পরে তো এই ঘটনাটা আগেও বলছি একবার। তো আসার পরে আমাকে স্যার বললো যে স্যার আমার ইন্টারভিউ নিয়ে বললো যে আচ্ছা যাও, তুমি ক্লাসে যাই বসো। তো উনি যে আমাকে কাউকে দিয়ে আমার ক্লাস চেনাই দিবেন, উনি তখন এটা মনে করেন নাই যে আমার মতো একজন মানুষকে, আমি তখন ওয়ানে পড়ি মাত্র, তখন আমাকে আমার ক্লাসে চেনাই কেউ দেয় নাই। আমার ইচ্ছা হয়েছে, আমি ওই লম্বা একটা একতলা বিল্ডিং ছিল, একেবারে শেষ মাথায় ছিল দক্ষিণ পাশে ছিল লাইব্রেরি থেকে আমাকে বলা হলো যে আচ্ছা তুমি যাও, ক্লাসে যাও। আমি ক্লাসে ওইখান থেকে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত হাইটে গেছি। হাইটে যাইতে যে ক্লাসটা আমার পছন্দ হয়েছে, ব্যাক করে এসে সেই রুমের মধ্যে ঢুকে পড়ছি। সেটা হচ্ছে ক্লাস 2। অর্থাৎ আমি 1-এর ছাত্র 2-তে ভর্তি হয়ে গেলাম। এবং ওই দিন থেকে ওই 2-তে ক্লাস করছি। আমি পরে যখন স্যার গেছে ক্লাসে, যে স্যার আমার ইন্টারভিউ ছিল রমেশচন্দ্র ভৌমিক, তিনি যখন ক্লাসে গেছে তখন তিনি তুমি তো 1-এ তোমার ঢোকার কথা, তুমি এখানে আসতে বললাম যে আমি স্যার। তারপরে সে হয়তো আমাকে কিছু প্রশ্ন করছে, আমি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর তো দিছি বা না দিছি, এমনকি তাকে প্রভাবিত করাও আমার ক্লাস 1-এর থেকে কোনো ব্যাপার ছিল না। তো আমার আর স্যার বলছে যে আচ্ছা তাহলে তুমি 2-তেই পড়ো, আমি তোমার আব্বাকে বলে দেবো। এরকম এত বড় স্বাধীনতা আমরা ভোগ করছি। মানে আমি কখন বাসায় যাব, আমি কখন খাবো নাবো, গোসল করব, এই বিষয়গুলো খেয়াল করতো, অবশ্যই শতভাগ খেয়াল করতো। এবং এই খেয়ালের যে বিষয়টা ছিল সেটা এই যে আমি বললাম না যে আজান দিছে, কিন্তু আরও 20 মিনিট আগে একটা আজান দিছে, আবার আজান দেওয়া শুরু করলো, আবার একটু পজ দিয়ে রাখি, নাহলে পরে তো আজানের সম্মান দেওয়া হয় না। এটা এশার নামাজ তো 12টা পর্যন্ত পড়া যায়। তারপর তাহাজ্জুদ নিয়ে কথা বলবো, একটু পজ দিয়ে রাখি। তাহাজ্জুদের বিষয়টা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এখন প্রধানমন্ত্রী নাই, শেখ হাসিনা, কীভাবে যেন ওনাকে বলা হইলো, একটা প্রশ্ন করা হইলো যে আপনি ঘুম থেকে উঠে প্রথমে কি করেন?
ঘুম থেকে উঠে ওনার বয়সে একজন মানুষ 70-80 বছর বয়স, 75 বছর বয়স, উনি উঠে অবশ্যই আগে চশমা খুঁজবেন, কিংবা উনি উঠে বাথরুমে যাবেন, উজু করবেন, তারপরে আল্লাহ করবেন, নামাজ পড়বেন। কিন্তু উনি এই প্রশ্ন শুনে, এই প্রশ্নটাই আসলে ভুল প্রশ্ন। সকালে উঠে কী করে মানুষ? সকালে উঠে এলোমেলো থাকে, কাপড় টাপড় ঠিক করে, কিংবা কাপড় পাল্টায়, গোসল করে, কিংবা বাথরুম করে, তারপর নামাজ রোজা করে। ওনাকে এই প্রশ্নটা করা হলো কারণ যে প্রশ্নটা করছে তার ভেতরেই ছিল এই প্রশ্নের 2 নম্বরটা। 2 নম্বরটা কি? প্রশ্নটাই ছিল 2 নম্বর প্রশ্ন। সকালে উঠে কী করেন? একজন মহিলাকে এটা এইভাবে প্রশ্ন করা যায়? সকালে উঠে কী করেন আপনি? সকালে উঠে উনি কী করেন? উনি বাথরুমে যান সকালে উঠে। সকালে উঠে কী করে? সকালে উঠে মানুষ এই প্রশ্ন করছেন কেন আপনি? সকালে উঠে কী করেন? সকালে উঠে প্রথমে কী করেন? উনি ওনার মতো করে, অধিকাংশ জনগণ মুসলমান, উনি মুসলমান সেন্টিমেন্টের কথা বলছেন, আমি তাহাজ্জুদ পড়ি। 2-1 জন বিশ্বাস করছে। কেউ বিশ্বাস করে নাই যে উনি তাহাজ্জুদে নামাজ পড়েন। এটা বিশ্বাস করার কথাও না। সকালে উঠে তো মানুষ হাত মুখ ধোয়, গোসল করে, গোসল করে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে জায়নামাজ বিছায়, কিংবা মসজিদে যায়, কিংবা যে কোনোভাবে নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। এখন এই প্রশ্নের উত্তরটা তো ভুল ছিল। এই ভুলটাকে হাইলাইট করছে। এখন অনলাইনের যুগ, কারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা যায় না। মানুষ যা করে, মানুষ নিজে যা করে, অন্যকে তাই মনে করে। উনি হয়তো সত্যি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ ওইভাবে পড়া যায় না। এটা একটা মিথ্যা কথা। সকালবেলা ঘুম থেকে উঠলে কি ওযু থাকে নাকি? সকালবেলা উঠে উনি বলতে পারতেন যে সকালবেলা উঠে আমি ওযু করি। উনি একেবারে ডাইরেক্ট বলে দিলেন যে উনি সকালবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। সকালবেলা উঠে তাহাজ্জুদের নামাজ কি প্রথমেই পড়া যায়? ঘুম থেকে উঠেই তাহাজ্জুদের নামাজ পড়া যায়? এইটা উনি ওনার জায়গা থেকে উনি মুসলিম সেন্টিমেন্টটাকে উনি প্রাধান্য দিয়েছেন। উনি ওইভাবে ফাটাফাট উত্তর দিয়ে দেন। এই যে আন্দোলনটা, উনি যে পরাজিত হলেন, এই আন্দোলনে পরাজিত হওয়ার একটা মাত্র কারণ, ওনাকে প্রশ্ন করছে যে যদি সমমেধাবী 2 জন ছাত্র, একজন রাজাকারের পুত্র বা রাজাকারের নাতি, পুত্রকন্যা বা রাজাকারের নাতি, আরেকজন মুক্তিযোদ্ধার নাতি, তো উনি উত্তর দিয়ে দিয়েছেন তাকে চাকরিটা কি রাজাকারের নাতিপুতি পাবে? এটা কি কোনো সঠিক উত্তর হলো? এটা কি একজন নির্বাহী ক্ষমতার যিনি প্রধান, তার কাছ থেকে উত্তর আশা করা যায়? তার উচিত ছিল যে এখানে বোর্ডের স্বাধীনতা থাকে, এখানে যারা নিয়োগ দেয় তাদের কিছু স্বাধীনতা থাকে না? তার উত্তরটা ওইভাবে দেওয়া উচিত ছিল যে অবশ্যই কারো মেধা সমান হয় না, ওইখানে আবারও তাদেরকে, যাদের মেধা সমান হয় তাদেরকে আবারও পরীক্ষা নিতে হবে, নিয়ে তার মধ্যে যে ভালো রেজাল্ট করবে তাকে নিতে হবে, অন্যান্য গুণাবলী বিচার করতে হবে, এইগুলো বলা উচিত ছিল। কিন্তু আর ছাত্ররা একটা স্লোগান দিত, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তাইলে এটা কেন দিত? কারণ আপনাকে তারা পোকিং করতো, আপনাকে তারা খুঁচাইতো। আপনি একাই তো ছিলেন রাষ্ট্রের ক্ষমতার মালিক, অন্যরা তো রাষ্ট্রের ক্ষমতার মালিক ছিল না। এটা তো বললে হবে না। আপনি একাই নিয়ন্ত্রণ করতেন না, সবাই জানে ওটা। সবাই এটা তখন যতটুকু স্বাধীনতা, আপনার বাক স্বাধীনতা ছিল, তার মধ্যে এটা মানুষ বলতে পারত যে আপনি নিজে নিয়ন্ত্রণ করেন। আপনি ওইটা নারী সুলভ কমনীয়তার কারণেই হোক, আর আপনি জাতির পিতার কন্যা সুলভ অহমিকাই হোক, আপনি ওইটার উত্তর দিতেন, পটাপট উত্তর দিতেন, চিন্তা ভাবনা না করে উত্তর দিতেন। জনগণ আপনার কাছ থেকে চিন্তা ভাবনা করে উত্তর আশা করে। একজন বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একজন নারী প্রধানমন্ত্রী, আপনি এটাকে আপনি ভুলে যেতেন যে আপনাকে অপছন্দ করার যথেষ্ট কারণ আছে। প্রথম কারণ যে আপনি নারী, মুসলমান হিসেবে সবাই এটা মানসিকভাবে নারী পুরুষ নির্বিশেষেই আপনাকে এটাকে গ্রহণ করবে না। কিন্তু যেহেতু পরিবেশ পরিস্থিতি আপনাকে এই পর্যায়ে নিয়ে আসছে, সেহেতু আপনাকে এগুলো আপনাকে চিন্তা করা উচিত ছিল। যখনই আপনি এটা বললেন তখনই তো
কোঠার বিরুদ্ধে চলে গেল, আছে আর নাই। তো কোঠা ছিল, আপনি আরেকটা যে ভুল করছেন, এটা ভিপি নুরের কথা আমি মাঝে মাঝে বলি, এই আন্দোলনের মাস্টার মাইন্ড কাকে কাকে বলা হচ্ছে, কিন্তু এর মূল মাস্টার মাইন্ড তো ভিপি নুরুল হক নূর। ভিপি নূরের এই আন্দোলনের প্রেক্ষাপটে আপনি যখন এটাকে রাগ অনুরাগ এবং অহমিকা অহংকার এবং এই সমস্ত কারণে আপনি যখন বলে দিলেন যে মুক্তিযোদ্ধার কোনো কোটাই থাকবে না, এটা কোনো কথা? আপনি একটা রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার প্রধান, আপনি একটা অনির্বাচিত সরকার বানায় নিছেন সংসদে, যে সংসদের কোনো নির্বাচন আর সঠিক মতো হয় নাই, যেখানে ভোটার উপস্থিত হয় নাই, দিনের ভোট রাতে হয়েছে, এটা সত্যি, এই সত্যিটা আপনিও জানেন। তারপরেও আপনি আপনার মতো করে আপনি আপনি এই সমস্ত প্রশ্নগুলো উত্তর দেন। আপনাকে সেই বিভিন্ন, আপনি কেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে বলে দিলেন যে কোনো কোটাই থাকবে না? এই যে এই 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 4-5 বছর কোটা ছিল না, একজন 1% 2% থাকলেও তো ওইখানে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে বা নাতিপুতরা সুযোগ সুবিধা পাইতো। আপনার এই যে অনুরাগ, এই যে সংবিধানের মধ্যে এই শব্দটা যে তারা বিদেশি সংবিধান থেকে অনুবাদ করে যে এই শব্দটাকে বসাইছে, রাগ অনুরাগের উপর ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা বাঙালির বুদ্ধি থেকে বেরে না, এটা অন্য সংবিধান থেকে আছে, এটা 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 জানা কথা। এই সংবিধানের ম্যাক্সিমাম অক্ষর, ম্যাক্সিমাম লাইন, এগুলো বিদেশি সংবিধানের অনুবাদ। সুতরাং এই বিদেশি সংবিধানের অনুবাদের বিষয়গুলো আপনাকে মানতে হবে। এগুলো বাঙালি চিন্তা ভাবনা করে বের করে নেই, বাঙালি চিন্তা ভাবনা করে বের করার কথাও না এটা। এই জন্য এই রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি বলে দিলেন যে মুক্তিযোদ্ধার কোটাই থাকবে না, এটা ছিল আপনার প্রথম বড় ভুল। আর আপনি ভুল করছেন, আপনার মাথায় ওইটা ছিল না, নাই। আপনার মাথায় ওইটা নাই, আপনার মাথায় ওইটা ছিল না যে এটা 90% মুসলমানের দেশ। আর মুক্তিযোদ্ধাদের যে আরেকটা বিতর্কিত বিষয়, মুক্তিযোদ্ধা ছিল 60,000 কত সালে, আর তার 20 বছর পরে এসে হয়েছে 2.5 লাখ। এই 2.5 লাখ মুক্তিযোদ্ধা সুযোগ সুবিধা পাচ্ছে, এইটা কি সাধারণ মানুষ ভালোভাবে নেবে? এখন বলবেন তাহলে যে মুক্তিযুদ্ধের চেতনা নাই। চেতনাটা চেতনা কি জিনিস? চেতনাটা কি জিনিস? এটা এটা কি জিনিস? ওই মুক্তিযুদ্ধের চেতনা তো বোঝা যাবে না। এখন বর্তমানের কথা বলেন আপনি, বর্তমান বাদ দেন, আপনি শেখ হাসিনার কথা বাদ দিলাম। বর্তমান যে 2024-এর যে আন্দোলনটা, এইটার চেতনা কি? এটা তো 5 বছর পরে বলবে যে 2024-এর চেতনা। এটার চেতনা কি দেশ স্বাধীন করা ছিল, দ্বিতীয় স্বাধীন করা ছিল? মোটেও তা না। এটার চেতনাটা ছিল বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। কোথায় চলে গেছে কোঠা, কোথায় চলে গেছে কি? এখন দেশ হয়ে গেছে দ্বিতীয়বারের মতো স্বাধীন। এখন তো অবশ্যই কিছুদিন পরেই বলবে যে 24-এর চেতনা ধারণ করতে হবে। চেতনা কি এমনি এমনি আসলে? চেতনা কি হেডলাইনটা কি? চেতনার বৈষম্য বিরোধী চেতনা? বৈষম্য বিরোধী চেতনা কি কেউ পৃথিবী থেকে, কোনো রাষ্ট্র থেকে, পরিবার থেকে, কোথাও থেকে, কোনো মানুষের ভেতর থেকে, একক মানুষের ভেতর থেকে বৈষম্য কখনো শতভাগ দূর করা সম্ভব নয়। এটাই সত্যি। বৈষম্য নাই, এরকম একটা রাষ্ট্র, একটা পরিবার, একজন মানুষ আপনি দেখা দিতে পারবেন না, কেউ কোনোদিন দেখা দিতে পারবেন না। বৈষম্যই তো পৃথিবীর সিস্টেম, পৃথিবীটাই তো বৈষম্যমূলক, পৃথিবীটাই তো বৈষম্যমূলক। এখন এই বৈষম্যমূলক পৃথিবীর মধ্যে এই চেতনা যদি আপনাকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আজীবনই বাস্তবায়ন করে যেতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য তো 20 বছর পরেও থাকবে, বৈষম্য দূর হয়ে যাবে? বৈষম্য দূর করা সম্ভব? এটা বৈজ্ঞানিক? মোটেও না। বৈষম্য থাকবে, বৈষম্যটাই হচ্ছে নেচার, বৈষম্যটাই হচ্ছে নেচার। পশু পাখির মধ্যেও বৈষম্য, প্রথম দেশের মধ্যে বৈষম্য। মনে করেন আপনার 68,000 গ্রামের বাংলাদেশ, এই প্রত্যেকটা গ্রামের কি সমান সুযোগ সুবিধা? প্রত্যেকটা গ্রামের মধ্যে দিয়ে কি নদী আছে? প্রত্যেকটা গ্রামের পাশে কি শহর আছে? প্রত্যেকটা গ্রামে কি স্কুল আছে? প্রত্যেকটা গ্রাম, স্কুল বাদ দিলাম, প্রত্যেকটা গ্রামে কি কলেজ আছে? প্রত্যেকটা গ্রামে কি বিশ্ববিদ্যালয় আছে? তাহলে আঞ্চলিকভাবে বৈষম্য থেকে গেল না? আপনি আপনি বলতে চান প্রত্যেক গ্রামেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বানাই দেবেন?
প্রত্যেক গ্রামে হবে, এটা হবে না। এটা এটা বৈষম্য, মানুষে মানুষে বৈষম্য থাকবেই, মানুষে মানুষে বৈষম্য থাকবেই। এই বৈষম্য কখনোই দূর করা সম্ভব না। এখন যদি বলেন যে ২৪-এর চেতনা, ২৪ এই চেতনাকে ধারণ করতে হবে। চেতনাটা কি? চেতনাটা তো একটা অলৌকিক জিনিস। ওরকম ৭১-এর চেতনাটাও তো অলৌকিক জিনিস। আমার কি এভাবে পূর্ণাঙ্গ এই স্বাধীনতার সদিচ্ছা আমাদের ১ম থেকে ছিল? এই আন্দোলনের ৭১-এর আন্দোলনের প্রশ্নই ওঠে না। আমাদের স্বাধিকার প্রাপ্তির কথা ছিল। আমাদের বিরুদ্ধে বৈষম্য হচ্ছিল, সেই বৈষম্য এখানে আ বাংলাদেশ থেকে উৎপন্ন, বাংলাদেশ থেকে যে আ যে ফসল উৎপন্ন হয়, সেই ফসলের দাম বাংলাদেশে বেশি, পাকিস্তানে কম। প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম বৈষম্য ছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের। এই বৈষম্য দূর করার একটা আন্দোলন ছিল। আ ভোটাধিকার আ এর আন্দোলন ছিল। সেই আন্দোলনটাকে তো আমরা আম আমরা আমরা সেই আন্দোলন থেকে স্বাধীনতা পেয়েছি। তাতে কি আমাদের বৈষম্য দূর হইছে? ৫২-৫৩ বছর পরে এসে আবার বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন হলো। আবার হয়তো অনেক পরে যেয়ে কিংবা আবার খুব দ্রুত হইতে পারে বৈষম্য আ বিরোধী আবার একটা সরকার গঠন করলে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন হইতে পারে। এটা 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 কোনো কঠিন, এটা কোনো মানে কঠিন কিছু না। কেন এই সরকারের পতন হলো? একটা আছে আর নাই। এই পার্থক্যটাকে নির্ধারণ করতে পারলে এই আ উম আ বৈষম্য দূর করা সম্ভব। কি আছে? আমাদের দেশে আজ পর্যন্ত ১টা-২টা নির্বাচন সঠিকের কাছাকাছি হইছে। অর্থাৎ আমাদের নির্বাচনের পূর্ণাঙ্গ ক্ষমতা ব্যবহারের অধিকার নাই। কি আছে? আমাদের আছে রাজনৈতিক দল। এ নাইলে বি, নাইলে সি, ২-৩ টে মাত্র আমাদের চয়েস করার ক্ষেত্র। হয় আওয়ামী লীগ করো, নয় বিএনপি করো, নাইলে পরে ইসলামী দল করো, নাইলে পরে বামপন্থী দল করো। এর একটাও, এর একটা দলেরও একজন মানুষ সৎ না। একজন মানুষ রাষ্ট্রের পক্ষে, মানুষের পক্ষে সৎ না। এর আগের ভিডিওতে আমি বলছি যে একজন আপনি রাজনীতিবিদকে বাইর করে দেন যে যিনি খুব সৎ মানুষ। একজন সিম্পল একজন। তাহলে আমাদের নাই। আমাদের কোনো, আমি আমাদের বলছি সারা পৃথিবীর মানুষকে। সারা পৃথিবীতে একজন মানুষ দেখায় দেন। যদি একজন ভালো মানুষ, সৎ মানুষ দেখাইতে পারেন, রাজনীতিতে আছে, তাইলে পরে বোঝা যাবে যে না, একজন মানুষ অন্তত পাওয়া গেল। তাহলে কি আছে? সৎ মানুষ কি নাই? অবশ্যই আছে। এই রাজনীতির বাইরে যারা আছে তারা সৎ মানুষ। তাদের মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ আছে, অনেক আ অনেক তারা স্বচ্ছ, সঠিক, সুন্দর, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকেই আছে যারা সরল, সহজ, সুন্দর, সাদা মনের মানুষ। পাওয়া যাবে। কিন্তু আপনি আসছেনই চিটারি বাটপারি করতে। আপনি আসছেনই রাষ্ট্রর থেকে সুবিধা নিতে। ১ জন ২ জনের থেকে সুবিধা নিয়ে আপনার লাভ হইতেছে না। আপনি আসছেনই রাষ্ট্রের থেকে সুবিধা নিতে। আপনি কইতেছেন আপনি রাষ্ট্রকে সুবিধা দিবেন। অনেকে আছে দান খয়রাত করে, রাজনীতি করে, নির্বাচনের আগে দান খয়রাত করে। ওই টাকাটা দান খয়রাত করে কি সে তার সওয়াবের জন্যে? সওয়াবের জন্য যদিও করে, তো চিন্তাটা ভুল আছে। ওই টাকাটা তার সৎভাবে উপার্জন করা না। ওইটা সে আবার ওই টাকাটা দিয়ে ভোট কিনবে, ভোট বেচবে, ভোটের রাজনীতি করবে, রাজনীতি করে সে মেম্বার থেকে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হবে, এমপি থেকে মন্ত্রী হবে, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই তার লাভ। তার লাভের জন্য। অর্থাৎ সঠিক, সুন্দর, মানবিক এবং সৎ, সাদা মনের মানুষ রাজনীতিতে আসে না। আজকের গল্প না এটা। এটা একেবারে শুরু থেকে যারা ক্ষমতাবান, যারা ক্ষমতা ধরে রাখতে চায়, যারা রাজা ছিল, রানী ছিল, তারা এই নির্মমতার উপর দিয়েই, এই ধোঁকাবাজির ভিতর দিয়েই তারা আ তাদের উম তাদের নাম মনে করেন আ ঘৃণাক্ষরে, বলে তো স্বর্ণাক্ষরে লিখে রাখছে, ঘৃণাক্ষরে লিখে রাখছে। যত নেম প্লেট দেখবেন,
যত কিছু দেখবেন যে কারো নামে যখন কোনো প্রতিষ্ঠান দেখবেন, কারো নামে কখন রাস্তা দেখবেন, কোন এলাকার নাম দেখবেন, মনে করে নেবেন, ধরে নেবেন এর মধ্যে কোনো ২ নাম্বারই আছে। এর মধ্যে কোনো শোষণ আছে, এর মধ্যে কোনো ভুল আছে, এর মধ্যে কোনো মিথ্যা আছে। তারপরেও অনেক যে ২-১ জন যে নাই তাও না। এই বাংলাদেশ খুঁজলে যে ১ জন ২ জন ভালো মানুষ পাওয়া যাবে না বিষয়টা তা না। নাম হয়তো ২-১ টা বলতে পারবেন, কোনো হুজুর-টুজুরের নাম কিংবা যারা ওই খায় দায় নামাজ পড়ে স্বাভাবিক সুন্দর মানুষ, তাদের মধ্যে সরল মানুষ খুঁজে পাবেন। কিন্তু আপনি এই রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক ভূমিকার মধ্যে আপনি দেখেন তো একজন ছিল আমাদের এলাকায়, তার নাম ডক সাহেব। আমাদের উপজেলার পাশেই ছিল ডক সাহেব, তাকে সবাই চিনে। ওই আলফাডাঙ্গায়। তিনি একজন সৎ মানুষ ছিলেন। তিনি যে একবার জেল খাটছেন। জেল খাটছেন এই কারণে যে পরিমাণ গম আসছিল ওই রাস্তা করার জন্যে উনি তার চাইতে বেশি কাজ করে ফেলছেন। তো বেশি কাজ যখনই করছেন তা অন্যান্য চেয়ারম্যান যারা ছিল তারা তো তার উপরে গুস্সা। হ্যাঁ? তো তার ভুল ধরছে। ভুল ধরে তার ওইটাকে ওই বিল পাস হয় নাই। তারপরে তার জরিমানা দেয়া লাগছে। কি এরকম করার জন্যে? তিনি ভালো মানুষ ছিলেন। তিনি একবার নির্বাচন না একাধিকবার নির্বাচন করছেন। করে জয়লাভও করছেন। চেয়ারম্যান ছিলেন তিনি। কিন্তু তিনি আসলে তো ওইরকম একজনের হয়তো নাম আমি বলতে পারলাম কিংবা আরো ১-২ জনের নাম আপনিও বলতে পারবেন। এই কিন্তু এখানেও কি বৈষম্য ছিল না? বৈষম্য অবশ্যই ছিল। এই বৈষম্য কখনো দূর হবে না। বৈষম্য দূর হওয়ার জিনিস না। বৈষম্য আছে। নাই কি? নাই হচ্ছে সততা, ন্যায়। আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আপনি বৈষম্য কিভাবে দূর করা সম্ভব? একটু ভালো করে হিসাব করে দেখেন আপনি বৈষম্য কিভাবে দূর করা সম্ভব? একটা কুকুরের ৭ টা বাচ্চা। ৭ টা বাচ্চাই কিন্তু তার মায়ের সমান দুধ পান করতে পারে না। মায়েরও কিন্তু কিছু ইচ্ছা অনিচ্ছা থাকে। ওই মা কুকুরটা কিন্তু কিছু বৈষম্য তার মধ্যেও থাকে। এত অ মানে সূক্ষ্ম পর্যায়েও যখন বৈষম্য থাকে, আ এত নির্ভেজাল পর্যায়েও যখন বৈষম্য থাকে, তাহলে আপনি বৈষম্য দূর করা তো কিভাবে সম্ভব? বৈষম্য দূর তো করা সম্ভব না। বৈষম্য কমানো সম্ভব। বৈষম্য কমানো সম্ভব। নারী-পুরুষের বৈষম্য এটা বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা নারী-পুরুষের অ্যা যে বৈষম্য। যেমন যে এই ইন্টেরিয়র গভর্নমেন্টের যে ফর্মটা আসছে যে কয়জন নিছে তার মধ্যে নারী সদস্য ২৫%। অথচ ২৫% এরও কম। অথচ বাংলাদেশের নারী-পুরুষের সংখ্যা সমান। শিক্ষিতের হার নারীর বরঞ্চ বেশি বর্তমান সময়ে। সেখানে নারীর অধিকার কম, নারীর অংশগ্রহণ কম। এটা কি বৈষম্য নয়? আপনি এটাকে বলবেন যে এটা বৈষম্য করা অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত কি? অনিচ্ছাকৃত হইলে সেটা বৈষম্য হয় না? শেখ হাসিনা কি ইচ্ছাকৃতভাবে ক্ষমতা ছাড়ার ইচ্ছা ছিল তার? শেখ হাসিনার তো এ তার কি সে কি তাকে কি ইচ্ছা করে করছে মানে ক্ষমতা ত্যাগ করছে? না, তার তো ক্ষমতা ছাড়ার ইচ্ছা ছিল না। তার কি ছিল? তার ক্ষমতায় থাকার ইচ্ছা ছিল। অ্যাবসোলিউট পাওয়ার আ হোল্ডিং করতে চাইছে সে। কিন্তু সে পারে নাই। কারণ বোধের একটা জায়গা আছে। মানুষের মানসিক মানসিক যে আ পারফেক্টনেস, এই পারফেক্টনেস এর ক্ষেত্রে তার সমাজ, তার দুনিয়া, তার পৃথিবী তাকে প্রভাবিত করে। তার পরিবারের অবস্থা, তার আর্থিক অবস্থা, তার সন্তান-সন্ততি, তার আবহাওয়া, তার খাদ্য, তার পোশাক, এগুলো তাকে নিয়ন্ত্রণ করে। এগুলো প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণ করে। মানুষের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। এখন আম আমেরিকার নির্বাচন। ২ টা পার্টি ওইখানে। একটা হলো ডোনাল্ড ট্রাম্প, আরেকটা হচ্ছে কমলা হ্যারিস। কমলা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্প বলছে কামবালা হ্যারিস। এটা কি সে কি জানতো না কামবালা মানে কি? কাম অর্থাৎ সেক্সুয়াল টেন্ডেন্সি থেকে আসছে কাম শব্দটা। কামবালা হ্যারিস। আবার কেউ বলে যে নাম ছিল কমলা হরি। কমলারে বানাইছে কামলা আর হরিকে বানাইছে হ্যারিস। না, হ্যারিস উনার হাসব্যান্ডের নাম। হাসব্যান্ডের পদবীর নাম।
এরকম করে ভাবতেছে। আর এর আগেও ওনার চাইতেও জনপ্রিয় একজন ছিল মহিলা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিলারি ক্লিনটন। তার স্বামী ছিল ২ বারের প্রেসিডেন্ট। তিনিও হইতে পারেন নাই। এখন এইবারের একটা সম্ভাবনা আছে তিনি হইতে পারবেন। তবে আমি আমি যেটা ধারণা করি আম এইবার নির্বাচনে কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কমলা হ্যারিস আগামী দিনে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। যাই হোক, ওই সে বৈষম্য আমেরিকার মতো যিনি যে দলের একজন ২ বার প্রেসিডেন্ট, সেই দলের সেই প্রেসিডেন্টের ওয়াইফ নির্বাচনে দাঁড়ায় পরাজিত হয়। অবশ্যই এখানে বৈষম্য আছে না, নারীর প্রতি অবিচারের বৈষম্যটা এখানে তুলে ধরা তো আর ভুল হবে না। এটা তো ভুল হওয়ার কথা না। তো আমেরিকার যেটা আছে সেটা হলো তাদের তাদের নৈতিকতার একটা মানদণ্ড আছে। যে আমরা বলি ওই যে বললাম না চেতনা, চেতনার তারা একটা দীর্ঘ প্র্যাকটিসের কারণে একটা মানদণ্ড তারা দাঁড় করাইছে। যে মানদণ্ডটা আবার আমাদের দেশে ওইভাবে চলবে না। ধরেন আপনি একটা ফ্ল্যাটে আছেন, আমেরিকার একটা ১০ তলা ফ্ল্যাটে আছেন। আমি তো আছি এখানে ৪ তলা একটা ফ্ল্যাটে বসে কথা বলতেছি। তো আমেরিকায় ধরেন আপনি থাকেন একটা বড় একটা বিল্ডিংয়ে, একটা কমিউনিটি, একটা অনেক মানুষ, অনেক ফ্ল্যাট, অনেক বড়, অনেক আধুনিক, অত্যাধুনিক একটা ফ্ল্যাটে আপনি বসবাস করেন। তো তাতে আপনার ওইখানে ওদের যে নৈতিকতা সেটা হচ্ছে যে আপনি রাত্রি ১২টার পরে বাথরুম করতে পারবেন না। বাথরুম করবেন আপনি ফ্লাশ ব্যবহার করতে পারবেন না। কারণ এই ফ্লাশের শব্দ নিচে যাবে। নিচে গেলে আপনি নিচের শব্দে তাদের ডিস্টার্ব হতে পারে। যেমন আপনি যদি গভীর রাতে যদি আপনি বাথরুম ব্যবহার করেন তাহলে পরে তাদের ঘুম ভেঙে যেতে পারে। তারা বিরক্ত হতে পারে যে এত রাত্রে তারা কি সেক্সুয়াল কোনো টেন্ডেন্সি শেষ করে এসে গোসল-মোসল করতেছে কিনা, ফ্রেশ হইতেছে কিনা। এক্ষেত্রে তার মানসিকতার পরিবর্তন হতে পারে। তার পরিবারের সদস্যদের উপর প্রভাব ফেলতে পারে। এইজন্য নিচে যে থাকে তার ডিস্টার্ব হবে। আপনি বাথরুম করবেন, শাওয়ার করতে পারবেন না। বাথরুম করবেন, ফ্লাশ করতে পারবেন না। এই যে ভদ্রতা, এই যে তাদের একটা নৈতিকতা, এই নৈতিকতা কি আমাদের দেশে আছে? এই নৈতিকতা কি আমাদের দেশে চলে? চলে না। একটা শিশু স্কুলে যাচ্ছে, ইউরোপ, আমেরিকা কিংবা এরকম আধুনিক দেশে। স্কুলে যাওয়ার পরে তাকে প্রশ্ন করতেছে, "তোমার মা কিরকম?" তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। যদি দেখে যে মা তার উপরে কোনো রকম প্রেশার করছে, তাকে কোনো রকম তার উপরে আম তার উপরে নির্মমতা করছে কিংবা তার উপরে কোনো চাপ দিছে, তার মানসিক কিংবা তার শারীরিক, তার সামাজিকভাবে বেড়ে ওঠার পেছনে যেটা অন্তরায়, সাথে, সাথে আপনার টিকিট ধরায় দেবে আপনাকে। আপনাকে সিগন্যাল দেবে। সিগন্যাল না দেওয়ার সম্ভাবনাই বেশি আপনি যে আপনার বাচ্চাটাকে তারা আর আপনার বাড়িতে ফিরতে দেবে না। ফিরতে দেবে না কারণ আপনাকে বলবে যে আপনি আপনার সন্তান পালনের জন্য উপযুক্ত না। ওরকম অ্যারেঞ্জমেন্ট তাদের আছে। কিন্তু মায়ের কাছ থেকে একটা বাচ্চাকে নিয়ে একটা কমিউনিটিতে একটা সোসাইটিতে তাকে সরকারি কর্মচারী, কর্মকর্তা, আয়া, নার্স, ডাক্তার দিয়ে তাকে আপনি লালন-পালন করবেন, মায়ের স্নেহ বঞ্চিত করবেন। এই মানবতা কি খুব ভালো মানবতা? এইটাকে এটা কি অন্য কোনোভাবে এই আইনটাকে করা যেত না? এরকম আমেরিকায় হয়তো আপনি হয়তো ভালোমতো খাওয়া-দাওয়া ফ্রেশ খাবার পান আমেরিকায়। আমেরিকায় তো ফ্রেশ খাবার পাওয়ার কথা। কারণ আমেরিকায় যে গরুর দুধ আমেরিকানরা খায়, সেই গরুকে তারা গরুর দুধই খাওয়ায়। তারা যে খাবারটাকে গরুকে খাওয়ায়, সেই অন্য খাবার সাথে কিছু দুধও তাকে খাওয়ায়। আর দুধ হয় তাদের বা বাছুর হয়। বাছুরের জন্য পর্যাপ্ত খাবার তারা রাখে। বাছুরকে বাইন্ধে রাখেন আপনি। আমাদের সারা পৃথিবীতেই গরুর থেকে দুধ পাওয়ার জন্য রাত্রিবেলা আপনি গরুর বাছুর যে মায়ের দুধ খেয়ে বড় হবে তাকে আপনি আটকে আলাদা করে রাখেন। সকালবেলা ওই গরুর দুধ দোয়ায়ে আপনি তারপরে বাছুরকে দেন খাইতে। এটা কি মানবতার পর্যায়ে পড়ে? সারা পৃথিবীরই তো নিয়ম এটা। নাহলে পরে তো বাছুরে সব দুধ খেয়ে ফেলায়।
তাহলে কি এখানে কি আছে? ওইখানে আপনার মানবতার ঢাল কিন্তু আছে। আপনি গরুর থেকে দুধ পাওয়ার জন্য গরুকে বেশি করে দুধ খাওয়াইতেছে, তার খাবারের সাথেই দুধ দিয়ে দিতেছে। কিন্তু ওই গরুর থেকে দুধ পাওয়ার জন্য কিন্তু ওই আমেরিকাতেও বাছুরকে আটকে রাখা হয়। তো তাহলে এক এক জায়গার পরিবেশ পরিস্থিতি এক এক রকম হলেও মানবতার যে নিরিখটা, সেই নিরিখটাকে সঠিক রাখতে হবে। আপনি চেতনার কথা যদি বলেন, তাহলে ৭১-এর চেতনা, তারপরে ২৪-এর চেতনা, ৯০-এর গণঅভ্যুত্থানের চেতনা, এই চেতনায় তো চেতনা হারা হয়ে যেতে হবে। চেতন হারা হয়ে গেলে তো আর হবে না। এই জন্য চেতনাকে ধারণ করতে হবে। ধারণ করতে হবে কিসের চেতনা? সেটা হলো মানবিক মূল্যবোধের চেতনা। এই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন, এই এর ভেতর দিয়ে সব পদের মানবতায় আছে। এইগুলো কোনো মানবতা না। এগুলো হচ্ছে লেখার মানবতা। ঠিকই আছে, ওই যে আধুনিক বিশ্বের উদাহরণ দিতে হয়। আধুনিক বিশ্বে যারা কাজ করে না, বেকার, তাদেরকে ভাতা দেওয়া হয়। শুনলে বিষয়টা বিরাট গাল ভোলা বুলি, যে বেকার ভাতা পাইতেছে। যে বেকার, তার ওই বেকার ভাতায় কি তার হয়? একজন বৃদ্ধ, তাকে রাষ্ট্র সাপোর্ট দেয়, বৃদ্ধ তো মরে থাকে একা একা। জাপানে গত ১ বছরে ৪১,০০০ বৃদ্ধ মারা গেছে নিঃসঙ্গভাবে, একা একা। কারণ জাপানিরা বিয়ে করে কম। তার মধ্যে ২৫% একা একা মৃত্যুবরণকারীর খবর সরকারের কাছে পৌঁছাইছে ১ মাস পরে। আরও আছে ২ মাস, ৩ মাস, ৬ মাস পরেও মৃত্যুর পরে খবর পাওয়া যায়। এটা তাদের কি নাই? তারা তো বিরাট অর্থনৈতিক সমৃদ্ধ একটা দেশ, তাদের কি নাই? তাদের ম্যান পাওয়ারের ওই রকম সমস্যা, তাদের পারিবারিক বন্ধন নাই। তারা একা একা খায়, একা একা মরে থাকে। ই করে উন্নত বিশ্বে হোম আছে বিভিন্ন ধরনের, বৃদ্ধদের জন্য, কিংবা পাগলদের জন্য, কিংবা ভবঘুরদের জন্য, কিংবা জীবন থেকে যারা বিচ্ছিন্ন তাদের জন্য, তাদের খাওয়া থাকার ব্যবস্থা আছে। এরকম হাউস আছে, ওইখানে যে তারা থাকতে পারে। কিন্তু তারা তো অনেকেই ওইখানে যে থাকে না। তারা কি করে? তারা ওই যে খাবারটা ফেলে দেয়, ওরা তো একটা ডেট দেওয়া থাকে খাবার। মনে করেন পিৎজার ডেট ফেল হয়ে গেছে, ওই খাবারটা, সে হটডগ, তাদের যে বিভিন্ন ধরনের খাবার, ওইগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে একটা অঞ্চলে ফেলায় দেয় নিয়ে, পশু পাখিতে যাতে খাইতে পারে। কিংবা ওইটাকে তো আরও উন্নত রাষ্ট্র ওইগুলোকে করে, ওইগুলোকে মেশিন টু মেশিন নিয়ে ওইগুলোকে রিসাইক্লিং করে। বিশেষ করে আমেরিকায় একটা অঞ্চলে ওই খাবারগুলো নিয়ে ফেলায়, ওই খাবারগুলো তুলে এনে খায় যারা ভবঘুরে। ওইখানে ডাস্টবিন আছে, বক্স আছে, ওই বক্সের মধ্যে থেকে বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করে তারা সংগ্রহ করে। আমাদের দেশেও আছে, আমাদের দেশেও ডাস্টবিন আছে। ওইখানে ছিন্নমূল খুবই সামান্য ২-১ জন আছে যারা ডাস্টবিন থেকে হয়তো খাবার তুলে খায়, কিংবা ডাস্টবিন থেকে তারা বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করে, ধাতব জিনিস সংগ্রহ করে, পাত্র, যেমন পানীয়, বিভিন্ন ধরনের পানীয়র পাত্র, ওইগুলো এনামেল কিংবা ওইগুলো থাকে, ওইগুলো সংগ্রহ করে, কিংবা প্লাস্টিক, এগুলো সংগ্রহ করে। এটা 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 বাংলাদেশেও আছে, এটা আমেরিকাতেও আছে। পার্থক্যটা কি? চেতনা কোথায়? মানবিকতা কোথায়? আপনি যে আর্থিকভাবে অনেক বড় লোক, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, আপনার মানুষগুলো এরকম ডাস্টবিনে খায় কেন? আপনার মানুষগুলো ডাস্টবিন থেকে এই সমস্ত সংগ্রহ করে কেন? ডাস্টবিনের কাছে যায় কেন? ফিলাডেলফিয়া একটা জায়গা আছে আমেরিকার মধ্যে, একটা শহর আছে, ওইখানে মানুষ সব কুঁজো হয়ে গেছে। এক পদের নেশা আছে, এগুলো নেশাগুলো করে তাদের ব্যাকা হয়ে যায়। তাদের জীবনের প্রতি তাদের কোনো তারা এক ধরনের উদাসীন। তারা কি একটা ধরনের নেশা তারা করে। আপনি যদি ইউটিউবে দেখেন ফিলাডেলফিয়া রাস্তার কিছু যদি আপনি সার্চ করেন, দেখবেন যে রাস্তা দিয়ে ওরকম মানুষ বেকা হয়ে মাথা মাটির সাথে মিশে গেছে।
কোথায় আপনার আইন, কোথায় আপনার নারকোটিক্স বিভাগ? আপনি এই নেশা বন্ধ করতে পারেন না? আপনার এত বড় রাষ্ট্র, আর আর সেক্ষেত্রে বাংলাদেশ তো সদ্য স্বাধীন একটা দেশ। এই দেশে তো কত পদের ঝামেলা থাকবে। পৃথিবীর নিকৃষ্টতম আবহাওয়া, পৃথিবীর নিকৃষ্টতম শহর। এই শহরে বাস করে যে এরকম যে চামড়া, এই যে চামড়া এগুলো যা এইগুলো যে আপনার চুলকানি পাঁচড়া হয়ে যায় নাই, এখনো যে কিডনি ফেল করে নাই, আ মানুষ যে এখনো এখান থেকে নিঃশ্বাস নিতেছে, এখানে যে দুর্দান্ত শিল্প সাহিত্য হচ্ছে, এখানে যে আধুনিক আ জীবনযাপনের দিকে মানুষ ঝুঁকে পড়ছে, গ্রাম থেকে শহরে চলে আসতেছে। আ এই এইগুলো তো এখানে হচ্ছে। মাত্র ছোট্ট একটা দেশ। দেশের ব্যাপারে একটু, দেশে কি নাই? দেশে নাই হলো দেশের প্রতি প্রেম নাই। এখন দেখবেন আপনি Facebook খুললেই দেখবেন যে এটা আমার বাংলাদেশ বলেই সম্ভব। আরে মিয়া, আপনার বাংলাদেশ কি আপনাদের বাংলাদেশ? আপনি বাংলাদেশ নিয়ে কথা বলেন, এই স্টেক কোথায় পাইছেন আপনি? এই অধিকার আপনাকে কে দিছে যে আপনি বাংলাদেশ খারাপ, এটা আপনি বলেন? পৃথিবীর কোন রাষ্ট্র ভালো? পৃথিবীর কোন রাষ্ট্রটা ভালো যে রাষ্ট্রটাকে আপনি ভালো বলবেন? আপনি বললেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে। এটা আমাদের বাংলাদেশেই সম্ভব। মানে বাংলাদেশ একেবারে ফাউ যেন একটা ব্যাপার। যেকোনো কিছুর দোষী আপনি, এটা আমার দেশের মানুষের সমস্যা। আমাদের দেশের মানুষ, আপনি কোন দেশের মানুষ? আমি নাহলে সৈয়দ মানুষ, আমি বলতে পারি যে আমার হয়তো পূর্বপুরুষ এই মাটির মানুষ না। তারা হয়তো কোনো জায়গা থেকে আসছে। কোথা থেকে আসছে এটা আমি জানি, এটা আমি বলব না। এটা আমার ক্ষেত্রে হইতে পারে। কিন্তু আপনি কেন এই দেশকে খারাপ বলবেন? আমি তো কখনো খারাপ বলি না দেশকে। আমি এটাকে ঘৃণা করি। যারা দেশকে নিয়ে কথা বলে, তাদের দেশকে নিয়ে কথা বলারই কোনো অধিকার নাই। দেশকে নিয়ে পজিটিভ ছাড়া নেগেটিভ কথা আপনি বলতে পারেন না। ধরেন একটা কথার কথা, একটা 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 উদাহরণ দেই আপনাকে আমি। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন প্রাইভেট কার নিয়ে, আপনার থামছে। সিগন্যালে যেয়ে আপনি থামছেন। একজন ভিক্ষুক এসে আপনাকে ভিক্ষা চাইল। আপনি ভিতরে বসে এসি খাবেন আর কবেন যে এই হলো বাংলাদেশের অবস্থা। কিংবা একজন ফুল বিক্রেতা আসলো। আপনি বলুন যে এই হলো আমার বাংলাদেশ। আরে মিয়া, আপনি কোন দেশের মানুষ? আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন? আপনি যে বাংলাদেশকে এইভাবে আপনি ছোট করতেছেন। এটা কোন দেশে নাই? আপনি দেখান কোন দেশে নাই এটা। যে দেশে নাই ওইটা তো একটা ভুয়া নাঙ্গা কান্ট্রি। আর এই কারণেই এই যে এটা দেশপ্রেমটা আমাদের নাই। চেতনা আনতে হবে, দেশপ্রেমের চেতনা। আপনার কথায়, আপনার মানসিকতায় আপনি যখনই বলবেন যে এই হলো আমার দেশের অবস্থা, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আপনি হলেন একটা খারাপ। আপনার শিক্ষা নাই, আপনার দীক্ষা নাই, আপনার ওই পর্যায়ে জ্ঞান নাই যে দেশকে খারাপ বলতে হয় না, দেশকে খারাপ বলতে হয় না। দেশ তুলে কথা বলতে হয় না। সেই চেতনা তো আপনার মধ্যে নাই। আপনি কিভাবে আপনার দেশকে আপনি আ আ রিপ্রেজেন্ট করবেন? আপনি লালনই করেন না। আপনি একজন ভিক্ষুককে দেখলে, একজন বিক্রেতাকে, ফুল বিক্রেতাকে দেখলে, একটু রাস্তার মধ্যে পানি দেখলে, কিংবা আপনি একটু বেনিয়ম দেখলেই বলেন যে এটা বাংলাদেশেই সম্ভব। কোন দেশে সম্ভব না? কোন দেশে বেনিয়ম হয় না? আপনি কয়টা দেশে আপনি ঘুরছেন? কতটুকু আপনার জ্ঞান আছে যে আপনি আপনার দেশ নিয়ে কথা বলেন? তো সুতরাং আমাদের দেশে যেটা আছে সেটা আমাদের আছে। আমাদের দেশে যেটা নাই সেটা আমাদের নাই। আমাদের যে আ অনুভূতি ওইটা নাই, নাই বলে করো খাই, খাই, খুঁজে দেখো পেয়ে যাবে সদাই। নাই, নাই বলে করো খাই, খাই, খুঁজিয়া দেখো পেয়ে যাবে সদাই। এইটা, এইটা হলো যে ব্যাপারটা, সেটা হলো যে নাইয়ের উপর একটা ব্যাপার। নাইয়ের উপর যে বিষয়টা, সেটা তো কিছুটা বলার চেষ্টা করলাম যে আমাদের কি, কি নাই। আর এই ভিডিও করার যে একটা শেষের দিকে একটা কথা বলি যে ভিডিও করতে, করতে অনেক সময় এই ক্যামেরা বন্ধ হয়ে যায়। ক্যামেরা বন্ধ হয়ে যায়, আমি কথা বলতেছি, হঠাৎ করে দেখি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। কখন যে বন্ধ হয়ে গেছে, কখন যে আমার কথা বলতেছি আর রেকর্ড করতেছি, কি বললাম আর কি রেকর্ড হলো, এটা আমি বুঝতে পারি না। আর দ্বিতীয় কথা হলো যে এই ভিডিওটা করার পরে, এই ভিডিওটা আবার ১-১.৫ ঘন্টার একটা ভিডিও,
এটা আমি শুই নিয়ে তারপরে এটা কি কোথায় ভুল হয়েছে নাকি কি রাষ্ট্রের পক্ষে মিথ্যা বললাম না ভুল বললাম না কার পক্ষে গেল কার নাম বললাম নাকি কি কি অন্যায় করে ফেললাম না কি করলাম গান গাইলাম শুরু হলো না সাউন্ড হলো কম এইটা দেখে চেক করে পোস্ট করার মতো সময় আমার থাকে না। আমি অনেক ভিডিও করি, ভিডিও করাটাই হচ্ছে আমার স্বভাব। আমি এই সুযোগটাকে আমি খুবই এনজয় করি। ভিডিও করা যায়, ইচ্ছে করলে পোস্ট করলাম, না করলে রেখে দিলাম, না করলে হারাই গেল, ডিলিট করলাম, কিংবা কোনটা পোস্ট করলাম এটা আমি আমি খেয়াল করি না। তবে এই যেমন আজকের এই ভিডিওটা দেখলে আমি বুঝবো যে আজকে আমি নাই নাই নিয়ে কথা বলছিলাম। তো নাই নাই নিয়ে কথা বলছিলাম যখন পোস্ট করবো তখন একটা নাই লিখে দিলাম। ভিতরে আর কি ম্যাটার আছে এটা আমি বুঝতে পারি না এবং সর্বশেষ কথা হলো যে আমি ভিডিও শেষ করতে পারি না। শেষ করে যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে যে বলবো যে ভাই আমার এই চ্যানেলটাকে ফলো করেন, আমার এইটাকে সাপোর্ট করেন কিংবা আমাকে আপনারা ভালোবাসেন কিংবা আমাকে এই আমি যে প্রশ্নগুলো করলাম কিংবা উত্থাপন করলাম যে কথা বললাম ভালো হলো না মন্দ হলো এর একটা প্রতিক্রিয়া দেন এইটাই বলার সুযোগ থাকে না। সুতরাং যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমি একটা গভীর শ্রদ্ধাবোধ লালন করি, গভীর শ্রদ্ধাবোধ লালন করি এবং এটাকে আমি পোস্ট করি কেন আমি নিজের একটা অনুভূতি বলি। আমি কিন্তু এই যে কথা বলি এই যে বকবক করি এই বকবক করা কিন্তু আমার আমি যে কারোর কাছ থেকে একেবারে শিখি নেই তা না, একেবারে আটকা নতুন আম, একেবারে কেউ এটা কখনো করেই নাই আমি এটা নতুন করি বিষয়টা এরকম না। আমিও কিন্তু অনেক ভিডিও দেখি, আমারও কিন্তু ভিডিও দেখা হয়। যেমন আমি রাত্রেবেলা একটা ভিডিও দেখি ঘুমানোর আগে খাইটে ইত্যাদি ইত্যাদি করে যখন বেডে যাই তখন আমি একটা ভিডিও দেখি। একজন আমার একজন গুরুজন টাইপের একজন বক্তা আছে, উনি একটা দীর্ঘ আমার মতো এরকম কথা বলেন কিন্তু তিনি আমার চাইতে অনেক জ্ঞানী। আমি ইসলাম ধর্মীয় বিষয়ে জ্ঞানী, যে কোনো প্রশ্নই আমার কাছে পানির মতো সহজ, কারণ আমি এটাকে লালন করি। আমি জানি যে আল্লাহ আছে, আল্লাহ সত্য, কোরআন সত্য, এর বাইরে কি কি সত্য মিথ্যা এগুলো সম্পর্কে আমার পূর্ণাঙ্গ ধারণা আছে। আর আর অন্যান্য বিষয়ে আমি খুব বেশি যে ধারণা পোষণ করি তা না, বৈজ্ঞানিক বিষয়ে তো আমার জ্ঞান খুবই কম। তারপরে ওই বিভিন্ন বিষয়েই তো আমার জ্ঞান কম, সবারই জ্ঞান কম অবশ্যই। আমি এইটা এটা মনে করি এইটা প্রকৃতির কাছে আল্লাহর কাছে আমার এটা 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 একটা দরখাস্ত আছে যে যেহেতু আমি আমি ধর্মটাকে আমি আমি আমার মতো করে বুঝি, ধর্ম যা তা আমি যেহেতু বুঝি তার বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্যোগ হয় ইসলাম ধর্ম সম্পর্কে। সেই প্রশ্নের ব্যাখ্যাগুলো আমি করতে পারি, আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি কিংবা সেই প্রশ্নের উত্তর আম, আমার কাছ থেকে যে কেউ নিতে আসে সলিউশন তা না, কিন্তু আমি জানি আমি এটাকে আমি গভীরভাবে লালন করি। যে কোনো বিষয়কেই আমি একটা পর্যায়ে যে ইসলামের সাথে তুলনা করি কিংবা আল্লাহ কি বলছেন এটা ভাবি। যেমন এই যে শেখ হাসিনা যে পতন হলো এই পতনটার বিষয়ে আমাদের ইসলাম কি বলে, আমাদের কোরআনে এই ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি ভাবি আমি রেজাল্ট পাই, সেটা আমি বলতে পারি কিংবা পারি না, সেটা ভিডিওতে বলি কি বলি না সেটা প্রশ্ন না। কিন্তু আমি আমি এটা এটা ধারণা করি যেহেতু আমি আমার জীবনের একটা মানে এখন পর্যন্ত আমি রাত্রে ওই ঘুমাইতে পারি না, বই না পড়ে ঘুমাইতে পারি না এখন পর্যন্ত। এই দেখেন আজকে আমার কাছে দুটো পত্রিকা, আপনার পত্রিকা পড়েন, এই যে প্রথম আলো আজকে কী বার, এই দেখেন শুক্রবার, দেখছেন কয় তারিখ লেখা আছে কিনা, 6 তারিখ। এই দেখেন ডেলি স্টার কয় তারিখ, 6 তারিখ। এই দেখেন দেখছেন, পড়েন পত্রিকা পড়েন নাকি অনলাইনের যে ভার্সন আছে ওই ভার্সন পড়েন? এরকম দুটো পত্রিকা পড়তে পারবেন একদিনে আপনি? তো পারবেন, আপনি পড়েন আমি জানি, না পড়লেও অসুবিধা নেই, আপনি অনলাইনে দেখেন। কিন্তু আমি এগুলো করি কেন, আমি আপনার আর যেটা করি আমার ভিতরে যেটা নেই সেটা আমি মিথ্যা বলি না। বিভিন্ন কারণে যখন কোনো কথাকে আমি বলতে চাই না তখন আমি এড়ায় যাই, মানে জিনিসটাকে আমি এড়ায় যাই কিংবা বাক্য রচনা দিয়ে ওইটাকে ওই মিথ্যাটাকে আমি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। যেমন এই যে আমি যদি কখনো পারিবারিক অনেক হয় না, এই বাসায় আসলাম, আসার পরে হয়তো আমার ওয়াইফ বললো যে কোথায় গেছিলাম, পাশের দোকানে বসে চা খাইছি আর ধূমপান করছি, এটা কি আমি আমার ওয়াইফের কাছে বলবো?
বললেই তো খবর যাই, তুমি তোমার মুখে গন্ধ, তুমি সিগারেট খেয়েছো, যাও কুলি করো, অজু করে নামাজ পড়ো। এইগুলো এই তখন আমাকে একটু অন্য পর্যায়ে বলতে হয়। যে তখন বললাম যে আর যে গরম পড়ছে, ঘামতে ঘামতে অস্থির হয়ে গেছি, গোসল করে ফেলাবো। আমি তার প্রশ্ন উত্তর এড়াই গেলাম, কিন্তু উত্তরটা আমি অন্যভাবে দিলাম। হুম, যে বাসার কাছেই চার দোকানে বসে চা খাইছি ওইটা না বলে বাসার থেকে আরো দূরে যে যখন বাজার সদাই করছি সেই গল্পটা করলাম। যে লেক সিটিতে তো ওই মাছের বাজার হয়েছে, একটা নতুন মাছের বাজার হয়েছে লেক সিটিতে। এরকম এই লাইনে এই কথাটাকে আমি এড়াই গেলাম, কিন্তু আমি কখনো মিথ্যা বলি না। যদি চাপ দেয় কিংবা শুনতে চাই তখন তো আমি বলবোই যে এটাই হয়েছে। তো আজকের পত্রিকা আছে মানে বিক্ষোভে ওষুধ উৎপাদন ব্যাহত, সংকটের শঙ্কা, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসন নয়। এটা হলো উপদেষ্টা পরিষদের বৈঠকে বলছে। আর আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস বলছে পিটিআইয়ের সাক্ষাৎকারে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি বলছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সবার সামনে বিচার করতে হবে। এরকম এই যে এইগুলো হয়তো অনলাইনে পড়লে অনলাইনে পড়াও যায়, অনলাইনে শোনাও যায়। তো এটা আমি করি এইভাবে। তো আমার যে সময়টা কাটে, আমার যে কর্মস্থলের যে সময়টা, তার বাইরে যে সময়টা আছে, এরকম দুটো পত্রিকা পড়ি, কিংবা অবশ্যই ফেসবুক ইউটিউবে আমি সময় দিই, সেখানে আমি ম্যাক্সিমামই ডাউনলোড দিই। ওইটা হয়তো ডাউনলোডটা হয়, কিন্তু খুব বেশি যে আমি সময় দিতে পারি, দেখতে পারি, বিষয়টা এরকম না। কারণ আমার তো কাজও করতে হয়, ঢাকা শহরে তো টিকে থাকতে হয়, ঢাকা শহরে তো খাওয়া পড়া, থাকা, বাচ্চা স্কুলে পড়ে, ফ্যামিলি নিয়ে থাকা, ঘর ভাড়া দিয়ে থাকা, এটা তো একটা দুরূহ একটা হিসাব। আর যদি আপনি আমার মতো সৎ জীবনযাপন করেন, তাহলে তো আপনার হুড়ুম হয়ে যাবে। হ্যাঁ, চাইল্ড হুড়ুম হয়ে যাবে আর কি। আপনার যদি সৎভাবে জীবনযাপন করতে চান, সৎভাবে জীবনযাপন করে আপনি ভালো মন্দ খাবেন, আপনার আপনার আপনি আপনার জান বেরিয়ে যাবে এটাকে মেনটেন করতে। তো এই যখন পরিস্থিতি, তখন নাই আর আছের মধ্যে আমাদেরকে পার্থক্য নির্ণয়টা করতে হবে। যেমন বিচার বিভাগ আমাদের বিচার বিভাগ নাই। এখন সঠিক বিচার করতে হবে যেহেতু নাই। আমাদের আইন বিভাগ নাই। নাই মানে আইন বিভাগের সঠিক জায়গায় নাই আইন বিভাগ। তারা যেভাবে সঠিকভাবে যে আইনটাকে পালন করার কথা, সেই আইনটাকে পালন করতে পারে না। ওই কালচারটা তৈরি হয় নাই, ওইটাকে ঠিক করতে হবে। আমাদের সামাজিকভাবে আমাদের রাষ্ট্রের প্রতি প্রেম নাই। ভিক্ষুক দেখলে কই এটা বাংলাদেশের এই অবস্থা। একটু রাস্তায় কেদা দেখলে বলি, পানি দেখলে বলি যে রাস্তার কি সমস্যা, ভৌগোলিক কি কারণ, জলবায়ুর কি কারণ, এটা না বলেই বলি বাংলাদেশের সমস্যা। এই প্রেমটাকে আমাদের আনতে হবে। আমাদের দেশপ্রেম নাই। দেশপ্রেমটাকে আমাদের ভিতরে তৈরি করতে হবে। দেশটা আমার, দেশটা আমাদের, দেশটা খালি আমাদের না, দেশটা সারা পৃথিবীর। মনে করেন বাংলাদেশ থেকে যদি কোনো খারাপ গ্যাস নির্গত হয়, এই আবহাওয়া উপরে কি বেড়া দেওয়া আছে? এই আবহাওয়া অন্য দেশে চলে যায় না? আমার এখানে যদি ব্যাপক কোনো বিষাক্ত কোনো দুর্ঘটনা ঘটে, ওইটা পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যাবে না বাতাসে? সুতরাং এই রাষ্ট্রটা আমাদেরই না, শুধু সারা পৃথিবীবাসীর রাষ্ট্র এটা। এইগুলো মনে রাখতে হবে আমাদের, যে এই নাইয়ের মধ্যে থেকেও আমাদেরকে আছের লাইনে যেতে হবে। আর যে খারাপ জিনিসগুলো আমাদের চরিত্রের মধ্যে আছে, ওইগুলোকে নাই বানায় ফেলতে হবে। এই যে যেমন এই কোক আছে, একটু কোকটা খাইয়ে ফেলি। কোক খেলাম, এই যে
খালি নাই। এখন আবার কোক আনতে হবে, না আনা আছে, মানে আবার ফ্রিজ থেকে আনতে হবে কোক, এনে আবার খাইতে হবে। তো কোকের বিষয়ে আরেকটা কথা, কোক এটা নাকি ইহুদিদের বানানো। আমি মোবাইলে কথা বলতেছি, এটাও তো ইহুদিদের বানানো। ইহুদিদের বানানো কি না, ইহুদিদের সংস্পর্শ নাই পৃথিবীতে কোন বৈজ্ঞানিক উপাদানটার মধ্যে, এটি তো খুঁজে পাওয়া মুশকিল। আছে কিছু জাপান আবিষ্কার করছে, কিছু আমেরিকা, কিছু এশিয়া আবিষ্কার করছে, কিন্তু মৌলিক যে যে পার্টসের যে মানে উন্নত যে মেশিনারির যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা তো ইহুদিদের। আর ইহুদিদের তো বয়কট করার কোনো বিধান কোরআনে নাই। ইহুদিরা খারাপ, ইহুদিরা খারাপ, ইহুদিরা খারাপ বলা হয়েছে, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তারাও, তাদের ধর্মগ্রন্থ সত্য, কিন্তু তার মধ্যে কিছু টিউনিং হয়েছে, কিছু এডিটিং হয়েছে, কিছু ভুল শব্দ মিশে গেছে। কিন্তু তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে তাদের আর এটা কোনো রাষ্ট্রীয় হাতিয়ার হলো? এটা এটা কোনো হাতিয়ার হলো যে আপনি মাংস খাবেন, ঝোল খাবেন না, কিংবা দুধ খাবেন, মাংস খাবেন না? এটা তো একটা বোকার পদ্ধতি। তারপরেও আমি যে যারা ইহুদি বয়কট আন্দোলন করে তাদেরকে যে আমি অপছন্দ করি বিষয়টা তেমন না, আমি অবশ্যই অপছন্দ করি। ইহুদি আগ্রাসন অবশ্যই অপছন্দ করি, বিশেষ করে প্যালেস্টাইন জনগণের প্রতি মুসলিম হিসাবে আমার যথেষ্ট আমার ব্যথা লাগে। শুধু মুসলিম বলে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বললেও আমার ব্যথা লাগে। মুসলিম বললে মুসলমানদের বেশি লাগবে, কিন্তু মানুষ হিসাবে আমার সবার জন্যই, কারো প্রতি অন্যায় হলে, কারো প্রতি ন্যায় প্রতিষ্ঠিত না হলে, কেউ অন্যায় শিকার হলে আমার খারাপ লাগে। এই খারাপ লাগার ভেতর দিয়ে আমাদেরকে চলতে হয়, এবং এই খারাপ লাগাই থাকবে, শুধু ভালো লাগা থাকবে না। অবশ্যই যেটা খারাপ আছে ওইটাকে নাই করে দেন, যেটা ভালো আছে ওইটাকে রাখেন। আপনি তাহলেই সুন্দর এবং সত্যের পথে যাওয়া যাবে। আমাদের এখন যেটা নাই সেটা হলো, আমাদের এখন রাষ্ট্র হিসাবে আমাদের সরকার নেই, একটা উপদেষ্টা পরিষদ আছে, আমাদের সরকার নেই। অবশ্যই আমাদের একটা নির্বাচন এখন দরকার, জনগণের যে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে নির্বাচনই তো নির্বাচন পদ্ধতিটাই তো এখন পর্যন্ত আধুনিক করতে পারে নাই। আমি অনেকবার অনেক ভিডিওতে বলছি যে নির্বাচন হবে টাকার বিনিময়ে। আপনি প্রতিশ্রুতির বিনিময়ে নির্বাচন হবে কেন? আপনি কবে নির্বাচনে হবেন, আপনি ভোট দিলে পরে, সেই ভোট দিলে পরে আপনি আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা বানাই দিবেন, এই প্রতিশ্রুতিতে আপনাকে আমি ভোট দেবো কেন? আপনি উন্নত বিশ্ব দেখেন, নির্বাচনের জন্য তারা টাকা সংগ্রহ করে, নির্বাচনের জন্য বাজেট আছে, ওই বাজেট মানুষের জন্য খরচ করা যায় না। এগুলো আপনি ফেস্টুন বানাইতে পারবেন, পোস্টার বানাইতে পারবেন, বাতাসে উড়ে দিতে পারবেন, আপনি ওইটাকে অনলাইনে প্রচারণা করতে পারবেন ওই টাকা দিয়ে। ওটা ওদের আগের নিয়ম, ওটা বোঝে না। তাই আপনার ভোট কেনা বেচার অধিকার দিতে হবে, ভোট কেনা বেচার অধিকার থাকবে, ভোটারের একটা বিশেষ অধিকার থাকবে, ভোটের জন্য টাকা নেওয়ার পরেও সে ভোট গোপনে দিতে পারবে। এটাই হচ্ছে ভোটারের প্রধান অধিকার থাকবে। ভোটটা হবে মোবাইলে, আপনি মোবাইলে হাজার হাজার কোটি টাকা লেনদেন করেন, অথেন্টিক বিশ্বাসী দলিল আপনি মেনে নেন, কিন্তু আপনি ভোট দিতে পারেন না। কেন ভোট দিতে, কেন? আপনার টাকার চাইতে কি আপনার ভোটের মূল্য বেশি? বেশি বুঝলাম, কিন্তু আপনার এদের অবিশ্বাস করার কোনো অবকাশ আছে? ভোট মোবাইলে দিলে হয়, সবার মোবাইল আছে, যার মোবাইল নাই সে ওরকম মোবাইল সেন্টারে যাই ভোট দিয়ে আসতে পারবে। এই আর নির্বাচন হবে প্রতি বছর। নির্বাচন আপনি 5 বছরের জন্য, আপনি একটা রাষ্ট্রের 16 কোটি মানুষের দায়িত্ব আপনি 5 বছরের জন্য কিভাবে নেবেন? আপনার কাঁধটা কত বড় যে কাঁধে করে আপনি 16 কোটি মানুষ নেবেন? 1 বছরই তো থাকার জন্য বেশি আপনার। আর এই প্রধানমন্ত্রীর পোস্ট 1 বছরের বেশি থাকবে না। একজন একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 16 কোটি মানুষ ফুরাই যাবে প্রধানমন্ত্রী হইতে, যে মেধাবী লোকজন ফুরাই যাবে? না, ফুরাবে না। এজন্যই আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের অশিক্ষা, আমাদের কুশিক্ষা, আমাদের অন্যায়, আমাদের হীনমন্যতা, আমাদের বৈষম্য, আমাদের বিদ্বেষ, এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই মুক্ত হতে হলে
এই যে অন্যায়, এই যে খারাপ দিকগুলো, এগুলোকে সমাজ থেকে নাই করে দিতে হবে। নাই করে দিলেই আমাদের সমাজটা একসময় আ সুন্দরের পথে যাবে। খুবই একেবারে সুন্দর হয়ে যাবে বিষয়টা এরকম না। সুন্দরের পথের দিকে যাবে। দেখা যাক কি হয়। আমাদের গভর্নমেন্ট, আমাদের নির্বাচন হবে সামনেতে। এখন বৈষম্য দূর না করে নির্বাচন দিবে না, এই কথা বললে তো হবে না। বৈষম্য দূর করা তো সম্ভব না। বৈষম্য আপনি কমাতে পারবেন, বৈষম্য দূর করা তো সম্ভব না। বৈষম্য দূর করতে তো সুদূর পরাহত ব্যাপার। ঠিক আছে? ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আজকে এ পর্যন্তই।